ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল, FHRP বা ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। তার আগে আমি ফাইলটাকে একটু সেভ করে রাখি। সেভ ডেস্কটপ DHCP v6। আপনারা হচ্ছেন 262 ব্যাচ। 62 না আপনারা? জি স্যার। জি স্যার। Yes, sir. ওকে। অপশন, প্রেফারেন্স, লগ। আমরা এটা নতুন একটা ফাইল রেখে দিলাম। ওকে, সো নাও আমাদের যে টপিক, দ্যাট ইজ কল্ড FHRP বা ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। সো আমরা এই পর্যন্ত রিডান্ডেন্সি নিয়ে আলোচনা করেছি। আমরা জানি হোয়াট ইজ রিডান্ডেন্সি বা হোয়াট ইজ রিডান্ডেন্ট। রিডান্ডেন্সি বলতে কি বুঝি আমরা? হোয়াট ইজ রিডান্ডেন্সি? স্যার ব্যাকআপ। ব্যাকআপ, অল্টারনেট অপশন। সো রিডান্ডেন্সি কয় প্রকার? নেটওয়ার্কের রিডান্ডেন্সি কয় প্রকার হয়? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এনিওয়ান? কালকের সাথে কালকের এই টপিকটা মনে হয় একটু আলাদা, ওই যে ফিজিক্যাল রিডান্ডেন্সি দুই প্রকার, একটা লুপ ক্রিয়েট করে লিংক রিডান্ডেন্সি, ডিভাইস রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি হয় দুই ভাবে। একটা হচ্ছে আমরা লিংক রিডান্ডেন্ট করি, একটা লিংকের অল্টারনেট হিসেবে আরেকটা লিংক এস্টাবলিশ করি, দ্যাট ইজ কল্ড লিংক রিডান্ডেন্সি। যেটা হচ্ছে আমরা ইথার চ্যানেলে দেখেছি বা এসটিপি তে দেখেছি, যে একটা লিংকের পরিবর্তে আরেকটা লিংক ইউজ করা, যে কোনো কারণে এক লিংক যদি ডাউন হয়ে যায়, নেটওয়ার্ক ডাউন না হয়ে অল্টারনেট আরেকটা লিংক দিয়ে বা আরেকটা পাথ দিয়ে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি, দ্যাট ইজ কল্ড লিংক রিডান্ডেন্সি। and there is another type of redundancy that is called device redundancy. একটা ডিভাইসের অল্টারনেট আরেকটা ডিভাইস। ওকে, সো রিডান্ডেন্সি হচ্ছে দুই প্রকার, একটাকে আমরা বলি লিংক রিডান্ডেন্সি আর একটাকে বলি আমরা ডিভাইস রিডান্ডেন্সি। সো এই ডিভাইস রিডান্ডেন্সি অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয়? নরমালি নেটওয়ার্কের সব জায়গাতেই আমরা লিংক রিডান্ডেন্সি ইউজ করি, যে একটা লিংকের পরিবর্তে অল্টারনেট আরেকটা লিংক আমরা ক্রিয়েট করে রাখি বা আরেকটা লিংকের কানেক্টিভিটি আমরা দিয়ে রাখি, সো দ্যাট কোনো কারণে এক লিংক ডাউন হলে অন্য লিংক দিয়ে ডাটা পাস হয়। এখন নেটওয়ার্কে কিছু কিছু পয়েন্টে আমাদের ডিভাইস রিডান্ডেন্সির প্রয়োজন পড়ে। দ্যাট মিন্স যদি একটা ডিভাইস ডাউন থাকে, অন্য একটা ডিভাইস দিয়ে যাতে ডাটা পাস হতে পারে। তো এইটা কোথায় ইউজ করা হয়? এটাকে আমরা ইউজ করি হচ্ছে ফার্স্ট হপে, আমার নেটওয়ার্কের ফার্স্ট হপে, যেখান থেকে হচ্ছে কি আমার ডাটাটা বের হয়ে অন্য কোনো পয়েন্টে যায়। নরমালি ছোট নেটওয়ার্ক বলেন বা বড় নেটওয়ার্ক বলেন, এইসব জায়গাতে মানে মিডিয়াম নেটওয়ার্ক বলেন, এইসব জায়গাতে ইউজুয়ালি একটাই রাউটার দিয়ে হচ্ছে পুরো নেটওয়ার্কটাকে মেইনটেইন করা হয়। মানে স্মলার নেটওয়ার্ক বা মিডিয়াম স্কেলের নেটওয়ার্ক গুলোতে আপনার গেটওয়ে পয়েন্ট একটা, বাট পুরো ইন্টারনাল নেটওয়ার্কটা হচ্ছে সুইচিং নেটওয়ার্ক থেকে। দ্যাট মিন্স হচ্ছে ল্যান দিয়ে ডিভাইড করে পুরো নেটওয়ার্কটা কানেক্টেড, বাট পুরো নেটওয়ার্কের যে ক্যালকুলেশনটা, পয়েন্ট অফ মানে আউটপুটটা, ওইটা হচ্ছে একটা জায়গা থেকে হয়, একটা রাউটার থেকে হয়। সো এই কারণে এই রাউটারটার কি করতে হয়, ব্যাকআপ হিসেবে আরেকটা রাউটার এখানে রাখতে হয়, ব্যাকআপ রাউটার। কোনো কারণে যদি আপনার রাউটার ডাউন হয়ে যায়, আপনার পুরো নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে। সো এখন এই যে পয়েন্টগুলোতে ক্রিটিক্যাল মানে সেন্ট্রাল পয়েন্টটা আপনার নেটওয়ার্কের ফার্স্ট হপে, যে আপনি যে রাউটারটা ইউজ করবেন, এটা কিন্তু বাজারের ওই 1-2 হাজার টাকার রাউটারও না, 20-30 হাজার টাকার রাউটার না, এটা হচ্ছে লাখখানেক টাকা দামের রাউটার। ইভেন কোন কোন সময় এটা কোটি টাকা পর্যন্ত যেতে পারে, 30-40 লাখ টাকা, 80-90 লাখ টাকা একটা রাউটারের দাম। ঠিক আছে, তো এই ডিভাইস গুলো আপনার যদি কোনো কারণে বসে যায় বা নষ্ট হয়ে যায় বা ডাউন হয়ে যায়, আপনি ইমিডিয়েট এটার ব্যাকআপ পাবেন না। মানে আপনার একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, আপনি এখনই বাজারে গিয়ে আরেকটা রাউটার কিনে এনে এখানে বসাতে পারবেন না। সো এটার জন্য আপনাকে
কিছু সময় স্পেন্ড করতে হবে। আর প্লাস হচ্ছে লেটস আপনি বাজারে ইমিডিয়েট আরেকটা রাউটার পেয়ে গেলেন, ওটাকে এনে তো কানেক্ট করলেই তো হবে না, আবার কনফিগার করতে হবে, দেন ওটাকে কানেক্ট করতে হবে। তো এগুলো করতে করতে তো আপনার নেটওয়ার্কের কিছু সময় আপনার নেটওয়ার্ক বন্ধ থাকবে। তো ক্রিটিক্যাল পয়েন্ট মানে ক্রিটিক্যাল নেটওয়ার্ক যেগুলো, বিশেষ করে সার্ভিস ওরিয়েন্টেড নেটওয়ার্ক যেগুলো লাইক ব্যাংক বলেন, দেন হচ্ছে মোবাইল অপারেটর সেন্টার গুলো বলেন, ঠিক আছে, বা আইএসপি কোম্পানিগুলোকে বলেন, এদের নেটওয়ার্ক বসে গেলে তো সর্বনাশ। তো এই কারণে এদের ক্রিটিক্যাল পয়েন্ট গুলোতে কি করতে হয়, একটা ডিভাইসের অল্টারনেট হিসেবে আরেকটা ডিভাইস রাখতে হয়, ব্যাকআপ ডিভাইস রাখতে হয়, যে কোনো কারণে যদি একটা ডিভাইস বসে যায় আরেকটা ডিভাইস যাতে কাজ করে। তো এখন আবার এখানে আরেকটা কোশ্চেন জাগে যে স্যার এইমাত্রই বললেন যে এক একটা ডিভাইসের দাম 80-90 লাখ টাকা, তো তাইলে আমি 90 লাখ টাকা দিয়ে দুইটা ডিভাইস কিনে মানে 1 লাখ মানে 1,80,00,000 টাকা দিয়ে দুইটা ডিভাইস কিনে রাখবো, যেটার ভিতরে একটা আমার সবসময় ইউটিলাইজ হবে আরেকটা শুধু আইডল পড়ে থাকবে, তাহলে তো আমার টাকাটা ওয়েস্ট গেল না, রিসোর্স তো প্রপারলি আমার ইউটিলাইজেশন হইলো না। তো এখানে তো আমার মানে অনেক অপচয় হইলো। তো এটা তাহলে আবার কেমনে সম্ভব? তো এই কারণে এখানে যেটা করা হয় যে আমাদের যে প্রাইমারি ডিভাইস যেটা থাকে, যেটাকে আমরা বলি প্রাইমারি ডিভাইস, সেটা অনেক পাওয়ারফুল হেভি, মানে হেভি হয় ওইটা, ঠিক আছে, ওর সব মানে অনেক পাওয়ার ওর ভিতরে আছে, সিপিইউ টিপিইউ র্যাম ট্যাম এভরিথিং, লাইক ওর ওর সব কম্পিটিশন করার ক্ষমতা অনেক বেশি। আর ব্যাকআপ হিসেবে আমরা যেটা রাখি সেটা হচ্ছে লেটসে আমরা একটা প্ল্যান করি যে কোনো কারণে যদি আমার প্রাইমারি ডাউন হয়ে যায়, প্রাইমারিকে হয়তো ঠিক করে বা প্রাইমারি নতুন করে আরেকটা এনে বসাইতে লেটসে আমার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগবে। তো এই 2 সপ্তাহ যাতে আমার নেটওয়ার্কটা সামহাউ চলে যায় এরকম পাওয়ারের একটা মানে মিডিল ক্লাস একটা ডিভাইস যাতে আমরা ওখানে ইউজ করতে পারি। ইন সাম কেসেস এখানে আপনার লো ক্লাস ডিভাইসও ইউজ করা হয় ব্যাকআপ হিসাবে, কারণ এটা এখন জাস্ট আপনার নেটওয়ার্কটা যাতে ডাউন না খায় সেই জিনিসটা, কানেক্টিভিটি যেতে থাকে, আপনার নেটওয়ার্ক স্লো হোক বাট কানেক্টিভিটিটা যেতে থাকে, ঠিক আছে। তো এরকম ভাবে আর কি নরমালি, মানে এটা হচ্ছে একটা জাস্ট আইডিয়া দিলাম আপনাদের, এইটাই যে সব জায়গায় করে নাথিং লাইক দ্যাট, এটা হচ্ছে একটা আইডিয়া যে যদি আপনি ওরকম রিসোর্সের কথা চিন্তা করেন সেক্ষেত্রে এখানে একটা মিডিল ক্লাস অথবা লো গ্রেডের একটা ডিভাইস অ্যাজ আ ব্যাকআপ হিসেবে রাখা হইলো। বাট এই যে আপনার দুইটা ডিভাইস সাইমultaneously আপ এন্ড রানিং আছে, তো এই দুইটা ডিভাইস দিয়ে তো আপনাকে ডাটা কমিউনিকেট করতে হবে, দুইটা ডিভাইস দিয়ে সাইমultaneously ডাটা পাস করতে হবে, একটা ডাউন হয়ে গেলে আরেকটা যাতে আপ হয়। সো এইখানে এই যে একটা ডাউন হয়ে গেলে আরেকটা যাতে আপ হয়, বা দুইটার ভিতরে একটা প্রাইমারি হিসেবে ডাটা পাস করতেছে আরেকটা সেকেন্ডারি হিসেবে জাস্ট ওয়েট করতেছে, এই যে কনফিগারেশন গুলা, এইটা কনফিগার এই রিডান্ডেন্সি কনফিগার করার জন্য যে প্রোটোকল, সেই প্রোটোকলটাকে আমরা বলে থাকি হচ্ছে ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। আর এই প্রোটোকলটা কনফিগার হয় আপনার নেটওয়ার্কের ওই ফার্স্ট হপ পয়েন্টে, ঠিক আছে। সেই ফার্স্ট হপ পয়েন্টে আমরা যে প্রোটোকলটাকে কনফিগার করি সেটাকে আমরা বলে থাকি ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। এখন এই ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকলের ভিতরে অনেক ধরনের প্রোটোকল আছে, তো এর ভিতরে যেই প্রোটোকলটা নিয়ে আমরা এখানে আলোচনা করব সেই প্রোটোকলটার নাম হচ্ছে HSRP বা হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল। সো এই এইচএসআরপি বা এই এফএসআরপি এর ভিতরে অনেক ধরনের অপশন আছে, যে এফএসআরপি এর ভিতরে আমরা এইচএসআরপি আছে, এইচএসআরপি ফর V6 আছে, দেন আছে ভিআরআরপি ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল আছে, ভিআরআরপি V4 আছে, দেন জিএলবিপি গেটওয়ে লোড ব্যালেন্সিং প্রোটোকল আছে। সো অনেক ধরনের প্রোটোকল আছে, বাট আমাদের এই টপিকের মধ্যে শুধুমাত্র আছে হচ্ছে আপনার এইচএসআরপি বা হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল। সো এগুলাকে একটু গো থ্রু করবেন, দেখে নেবেন, আলোচনা করা আছে, আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম। সো আমাদের পয়েন্ট হচ্ছে এইচএসআরপি। সো এইচএসআরপি বা হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল, এই জিনিসটা কি? সো এই জিনিসটা হচ্ছে লেটস সে এরা হচ্ছে আপনার এন্ড ইউজার। সো এই এন্ড ইউজার আর এটা হচ্ছে আপনার ইন্টারনেট। এখন এই ইন্টারনেটের মধ্যে আপনার এখানে দুইটা কানেকশন আপনি রাখছেন, রাউটার 1 রাউটার 2। ওকে, সো একটা হবে আপনাদের অ্যাক্টিভ রাউটার আর আরেকটা হবে স্ট্যান্ড বাই রাউটার। এখন এই দুইটা রাউটারই সেম নেটওয়ার্কে দেখেন 172.168.10.2 মানে হচ্ছে 10.0 নেটওয়ার্কের, 172.168.10.3 এটাও কি 10.0 নেটওয়ার্কের। আর আমরা নরমালি বলে থাকি যে রাউটারের ইন্টারফেসে আমরা যে আইপিটা ইউজ করি এটা কি আইপি? ওই রাউটারের ল্যানের ইন্টারফেসে ল্যানের ডিফল্ট গেটওয়ে গেটওয়েটা দিয়ে থাকি স্যার। গেটওয়ে আইপি দিয়ে থাকি। তো হ্যাঁ। তাহলে এখন দেখেন
এখানে ল্যান কোনটা, মানে আমার ল্যান নেটওয়ার্ক কোনটা, 10.0 নেটওয়ার্ক। হ্যাঁ তো 10.0 জি স্যার। নেটওয়ার্কের .2 R1 এর গেটওয়ে, .3 R2 এর গেটওয়ে। 10.0 নেটওয়ার্কে গেটওয়ে কয়টা পেলেন? স্যার দুইটা। দুইটা। এখন আপনি তো এই ইউজারদেরকে দুইটা গেটওয়ে বসাতে পারবেন না, ইউজারকে তো গেটওয়ে বসাতে হবে একটা। সো আপনি যদি .2 গেটওয়ে ইউজ করেন তাহলে ইউজার যখন ডাটা সেন্ড করবে ডাটা অলওয়েজ এই পোর্শন দিয়েই পাস হবে। আর যদি .3 কে গেটওয়ে হিসেবে চুজ করেন তাহলে ডাটা অলওয়েজ এই পাশ দিয়ে পাস হবে। সো আপনি যেই গেটওয়ে চুজ করবেন সেই গেটওয়ে দিয়েই ডাটা পাস হবে। অ্যাক্টিভ নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে, গেটওয়ে আছে .2, তো ডাটা তো এখন আর এদিক দিয়ে পাস হবে না, কারণ গেটওয়েতে আপনি এটা চুজ করে রাখছেন। তো ডাটা এদিক দিয়ে পাস করার জন্য কি করতে হবে? মাইক ভাড়া করে মাইকে অ্যানাউন্স করা লাগবে .2 নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে, সবাই .3 নেটওয়ার্কে শিফট করেন, গেটওয়ে আইপি চেঞ্জ করে .3 নেটওয়ার্কে শিফট করেন, তাই না? না স্যার, এটা তো পসিবল না। তো এটা পসিবল, এটা ছাড়া তো আমাদের আর উপায় নাই, কারণ আমাদের নেটওয়ার্কে দুইটা গেটওয়ে, আমরা ইন্টারফেসে তো দুইটা, যে কোনো একটা গেটওয়ে ইউজ করতে পারি, আমরা তো দুইটা গেটওয়ে ইউজ করতে পারবো না। তাহলে মাইকে অ্যানাউন্স করা না ছাড়া গেটওয়ে কেমনে চেঞ্জ করবেন? স্যার এনি কাইন্ড অফ কমান্ড আমাদের ইউজ করতে হবে যেটা অটোমেটিক্যালি শিফট করে দিবে নেটওয়ার্কটাকে। এটার জন্যই হচ্ছে আমাদের একটা প্রোটোকল এখানে ইউজ করতে হয়, যে প্রোটোকলটাকে আমরা বলতেছি HSRP বা হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল। সো এই হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকলের থ্রুতে আমরা যেটা করি, যে এই যে ইন্টারফেসটা, যে ইন্টারফেসে আমরা এই গেটওয়েটা অ্যাসাইন করছি, এই ইন্টারফেসের ভিতরে এই গেটওয়ের সাথে আমরা থার্ড আরেকটা গেটওয়েকে ট্যাগ করি। এই থার্ড গেটওয়েটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল গেটওয়ে। ওকে, সো আমি এই সেম 10.0 নেটওয়ার্কেরই একটা থার্ড আইপি, লেটস সে 10.1, এটাকে আমি ভার্চুয়াল গেটওয়ে হিসাবে সিলেক্ট করলাম, এবং এই ভার্চুয়াল গেটওয়েটাকে আমি এই রাউটার 1 এর গেটওয়ের সাথে ট্যাগ করে দিব এবং রাউটার 2 এর গেটওয়ের সাথে ট্যাগ করে দিব। আর এই ভার্চুয়াল গেটওয়েটাই আমি ইউজারের গেটওয়ে হিসাবে ইউজ করব। আমার এন্ড ইউজারের গেটওয়ে হবে 10.1, দ্যাট ইজ ভার্চুয়াল গেটওয়ে, আর রাউটারের গেটওয়ে হবে 10.2 10.3। এখানে এটা ট্যাগ থাকবে। ট্যাগ থাকার কারণে, এবং এখানে যখন হচ্ছে কি আপনি এই এইচএসআরপি কনফিগার করবেন, এইচএসআরপি কনফিগার করার সময় আপনাকে ডিফাইন করে দিতে হবে যে আপনার এই R1 এবং R2 এই দুইটা রাউটারের ভিতরে কোন রাউটারকে আপনি অ্যাক্টিভ রাউটার রাখতে চাচ্ছেন আর কোন রাউটারটাকে আপনি স্ট্যান্ড বাই রাউটার রাখতে চাচ্ছেন। যেই রাউটারকে আমাকে অ্যাক্টিভ রাউটার হিসেবে রাখতে হবে সেই রাউটারের প্রায়োরিটি ইনক্রিজ করে দিতে হবে, অথবা যেই রাউটারকে আমি স্ট্যান্ড বাই রাখতে যাচ্ছি সেই রাউটারের প্রায়োরিটি ডিক্রিজ করে দিতে হবে, কারণ বাই ডিফল্ট দুইটা রাউটারেরই এইচএসআরপি প্রায়োরিটি হচ্ছে 100। দুইটা রাউটারের এইচএসআরপি প্রায়োরিটি হচ্ছে 100। যার প্রায়োরিটি বেশি থাকে সে হয় অ্যাক্টিভ, যার প্রায়োরিটি কম থাকে সে হয় স্ট্যান্ড বাই। এখন যদি আপনি R1 কে অ্যাক্টিভ করতে চান, 100 থেকে ওর প্রায়োরিটি ইনক্রিজ করে দিতে হবে 150 অথবা 110 অথবা 200, হোয়াটএভার 100 এর থেকে বেশি। আর অথবা স্ট্যান্ড বাই এর প্রায়োরিটি 100 থেকে কম, লেটস সে 1 2 10 15 20 99, এনি নাম্বার লেস দেন 100, যে কোনো একটা, আইদার ইনক্রিজ অর ডিক্রিজ, তাহলেই হচ্ছে ও অ্যাক্টিভ হিসাবে সিলেক্ট হবে। দেন আপনি যখন এই ভার্চুয়াল গেটওয়ে সিলেক্ট করবেন, ভার্চুয়াল গেটওয়ে দিয়ে ডাটা যখন আসবে, তখন আসার পরে ও এই দুই পয়েন্টেই ডাটা সেন্ড করবে, দুই সাইডেই, এবং দুই সাইডে সেন্ড করার পরে ও দেখবে যে কার প্রায়োরিটি বেশি, যেই পয়েন্টে প্রায়োরিটি বেশি সেই পয়েন্টে ডাটা চলে যাবে, অন্য পয়েন্টের প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। সো তখন ওই পথ দিয়ে, ওই রাউট দিয়ে ডাটাটা পাস হবে, সো ওইটা অ্যাক্টিভ রাউটার হিসেবে ডাটা পাস করতে থাকবে। আবার ঘুরে টুরে আবার আপনার কাছে ওই পয়েন্ট দিয়ে ডাটা ব্যাক করে আপনার কাছে এন্ড ইউজারে ব্যাক করবে। কোন স্যার কারণে আমরা যদি আমাদের এই অ্যাক্টিভ ডাউন হয়ে যায়, অটোমেটিক তখন ব্যাকআপ পয়েন্ট দিয়ে ডাটা পাস করা শুরু করবে। হ্যাঁ বলেন। স্যার আমরা তো এই যে এইচএসআরপি বা হচ্ছে ডিভাইস রিডান্ডেন্সি যেটা রাখতেছি ব্যাকআপ হিসেবে,
এটা জাস্ট একটা সেন্ট্রাল ডিভাইসের ক্ষেত্রে রাখতেছি, তাই না? জি, নাকি স্যার সেন্ট্রাল বলতে আপনার নেটওয়ার্কের ফার্স্ট হব যেটা, আপনার নেটওয়ার্কের প্রথম হপে আপনি এই রিডান্ডেন্সিটা রাখতেছেন। ও আচ্ছা, এখন আমাদের রাউটারের সাথে যদি সাপোজ এই রাউটারটার সাথেই আরেকটা ল্যান কানেক্টেড, তাহলে তো আর ওইটাকে আমরা এরকম ব্যাকআপ হিসেবে ডিক্লেয়ার করতে পারতাম না। কোন কারণ রাউটারের সাথে? সাপোজ এই এই যে এখানেই যে রাউটারটা স্যার স্ক্রিনে শো করছে দুইটা রাউটার, হ্যাঁ, এখন R1। R1, হ্যাঁ জি, R1 এর সাথে যদি আরেকটা ল্যান কানেক্টেড থাকতো, তাহলে কি একটার সাথে আর মানে এই রাউটারটার ওই রাউটারের একটার আরেকটার ব্যাকআপ হিসেবে আমরা ইয়ে করতে পারতাম, সেট করতে পারতাম। ব্যাকআপ মানে R1 কে তখন কিসের ব্যাকআপ হিসেবে সেট করতে চাচ্ছেন? R2 এর ব্যাকআপ হিসেবে বা R1 এর ব্যাকআপ হিসেবে R2 কে সেট করতে যাচ্ছিলাম আর কি। এখানেই তো R1 এর ব্যাকআপ হিসেবে R2 আছে। R2 আমাদের এই আছে স্যার, 10.0 নেটওয়ার্কের জন্য R1 এর ব্যাকআপ হিসেবে R2 আছে। না, আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, যদি R1 এর সাথে আরো কিছু ডিভাইস কানেক্টেড থাকতো হুম, আরেকটা ইন্টারফেসে, হুম। তখন তখন স্যার R1 ডাউন হলে তো R1 এর সাথে আরেকটা ইন্টারফেসে যে ইয়াগুলা কানেক্টেড, তারা ডাউন ডিভাইস হয়ে গুলো যেত। কানেক্টেড, তারা ডাউন হয়ে যেত। তখন R2 যে ব্যাকআপ হিসেবে R1 এর আছে, R2 হুম। দিয়ে তো আপনার তখন এই যে কমিউনিকেশন হতো। এরকম কানেক্টিভিটি রাখতে হবে। আপনি যেমন এই যে এখানে এই ল্যানটাকে ব্যাকআপ, এই ল্যানটার কানেক্টিভিটি R1 এর সাথে R2 এর সাথে। সো সেম ভাবে এখানে R1 এর সাথে যদি আরো ল্যান থাকে তাদের কানেক্টিভিটি R2 এর সাথে রাখতে হবে। ও তো তখন আচ্ছা আমরা আচ্ছা, ওইভাবে করে তাদেরকে ডিফাইন করতে পারি। ও বুঝতে পেরেছি স্যার। ওকে আপনার তো ওর মানে জাস্ট ডিভাইসের ব্যাকআপ হিসেবে যদি রাখতে চান, আপনার তো তাদের সাথে ব্যাকআপ কানেকশনও থাকতে হবে। ওকে ওকে, বুঝতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের এইচএসআরপি এর এক কে হবে অ্যাক্টিভ আর কে হবে আপনার ব্যাক স্ট্যান্ড বাই। তো অ্যাক্টিভ আর স্ট্যান্ড বাইটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার প্রায়োরিটির উপরে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা যখন এইচএসআরপি কনফিগার করতে যাব, আমাদের এখানে আরেকটা জিনিস কনফিগার করতে হয়, দ্যাট ইজ কল্ড প্রিএম্পট বা প্রিএম্পশন। ওকে, সো প্রিএম্পশন জিনিসটা কি? সেটা হচ্ছে যে যদি আমরা আমাদের এই ডিভাইসগুলোতে যখন আমরা এইচএসআরপি কনফিগার করব, কনফিগার করার সময় যদি আমরা প্রিএম্পশন এনেবল না করি, সেই ক্ষেত্রে কি হয়? প্রিএম্পশন এনেবল না করে যদি আমরা এই এইচএসআরপি কনফিগার করি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা হবে যে লেটস সে R1 আমার অ্যাক্টিভ রাউটার, এখন এনি হাউ R1 ডাউন হয়ে গেছে। R1 ডাউন হয়ে যাওয়ার কারণে এখন R1 যদি ডাউন হয়ে যায় তাহলে অ্যাক্টিভ রাউটার কে হবে? R2। 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 R2 আমার অ্যাক্টিভ, সো R2 দিয়ে এখন ডাটা পাস হচ্ছে। এখন R1 কে আমি আবার ঠিকঠাক করে বা নতুন একটা ডিভাইস এনে R1 কে আমি নেটওয়ার্কে কানেক্ট করে কানেকশন এস্টাবলিশ করে দিছি। সো এখন আমার অ্যাক্টিভ রাউটার হওয়ার কথা কে? R1 হওয়ার কথা স্যার। R1 হওয়ার কথা, কারণ যেহেতু ওর প্রায়োরিটি বেশি, ওকে আমি কনফিগার করে অ্যাক্টিভ করে দিছি। বাট যদি আপনি প্রিএম্পশন এনেবল না করে দেন, ঠিক আছে, তাহলে R1 আর অ্যাক্টিভ হবে না, R2 ই অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? আর যদি আমরা প্রিএম্পশন এনেবল করে দিই, তাহলে এই যে R1 যখন আবার নেটওয়ার্কে ব্যাক করবে এই হায়ার প্রায়োরিটি নিয়ে, তখন R1 সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে আর R2 আবার ব্যাকআপ মোডে চলে যাবে। সো এই কারণে এইচএসআরপি কনফিগার করার সময় প্রিএম্পশন এনেবল করা বা প্রিএম্প্ট করা ভেরি ইম্পর্টেন্ট এন্ড ম্যান্ডেটরি। বোঝা গেছে প্রিএম্পশন? জি স্যার। সো এই জি হচ্ছে স্যার। বলতে গেলে আমাদের এইচএসআরপির শর্ট ওভারভিউ। সো এটার ছোট্ট একটা ল্যাব আপনাদের এখানে আছে, এটাকে প্র্যাকটিস করিয়েন। আমি আপনাদেরকে ওইরকমই ছোট্ট মানে যে এই সিনারিওর মতনই একটা ল্যাব আপনাদেরকে করে দেখে যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি এইচএসআরপি কনফিগার করতে পারি। এটা খুবই ইজি। সো এইচএসআরপি কনফিগার করার জন্য আমার বেশ কিছু ডিভাইস লাগবে।
আমি একটা সিম্পল টপোলজি আর কি ডেভেলপ করছি। এটা কি এক্সপ্লেন করা লাগবে কি করতেছি? না স্যার, ওই যে রাউটারের যে আমরা মডিউল 1-এ যা শিখছিলাম ওইগুলোই দিচ্ছেন। রাউটারের ইন্টারফেস গুলোকে আপ করতেছি, ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছি। হ্যাঁ, প্রথমে দিচ্ছেন ডিফল্ট গেটওয়ে, সাবনেট মাস্ক, এগুলোই। টেন ডট ওয়ানটা হবে আমার ভার্চুয়াল গেটওয়ে, 10.5 হবে এই ইন্টারফেসের আইপি, 10.10 হবে এই ইন্টারফেসের আইপি। সো ভার্চুয়াল গেটওয়েটা আমরা অ্যাসাইন করব ইউজার আইপি হিসাবে। ওকে, আর এগুলো হচ্ছে ইন্টারফেস আইপি। সো সেই হিসাবে এখানে এটা দিয়ে রাখলাম। কিভাবে এটাকে কনফিগার করি? ওয়ান 168 10.5 255 255 255 250 192.168 10.5 255 250. No shutdown. Exit interface serial 020 IP address 11.11.11.2. Exit.
এতটুকু দিয়ে তো কাজ নেই, কারণ যেহেতু এখানে রাউটার টু রাউটার কানেকশন, সো দ্যাট মিনস এখানে আমাকে কি করতে হবে, রাউটিং এনেবল করতে হবে এদের মধ্যে। সো যেহেতু এদের মধ্যে রাউটিং করতে হবে, আমরা তো এই পর্যন্ত শুধুমাত্র ডিফল্ট রাউটিং, স্ট্যাটিক রাউটিং শিখেছি। যেহেতু এটা আইএসপি আননোন ডেস্টিনেশন, সো এই কারণে কি আমাদের এদিক থেকে ডিফল্ট স্ট্যাটিক করতে হবে। সো আমি বোথ সাইড থেকে আমার আইএসপির দিকে একটা ডিফল্ট স্ট্যাটিক রাউট কনফিগার করে দিচ্ছি। সো ডিফল্ট স্ট্যাটিক রাউটের কমান্ড কি ছিল, আইপি রাউট 0000000, দেন সেলফ এক্সিট অন নেক্সট হপ, আমরা সেলফ এক্সিট ইউজ করি, সিরিয়াল 0 to 1 ছিল এখানে। আর অ্যাক্টিভ রাউটারের জন্য এটা হবে আইপি রাউট 0000000, সিরিয়াল 0 to 0। সো এটা গেল এই দুই সাইড থেকে। এখন আইএসপির দিকে আবার এদিকে কি করতে হবে, সামারি দিতে হবে দুই সাইডে। তো আইএসপির দিক থেকে সামারি বলতে আমরা যেহেতু এখানে 10 একটাই নেটওয়ার্ক, সো 10 নেটওয়ার্কটাকে আমি এদিকে পাস করে দিচ্ছি। সো আইপি রাউট 192.168.10.0 255.255.255.254 সরি 0 স্পেস সিরিয়াল 0 to 0 একবার, আর একবার হচ্ছে 0 to 1, যেহেতু দুইটা ইন্টারফেস দিয়ে সেম নেটওয়ার্কে দুইটা ইন্টারফেস দিয়ে, সো দুই পাশ থেকে আমি রাউট করে দিলাম। আচ্ছা, নাও আমি জাস্ট একটু, হ্যাঁ বলেন। স্যার ওই যে আইপি যেটা দিছেন স্যার, ওই যে এখন যেটা দিছেন 192.168.10.0 যেটা স্যার, এটা তো হচ্ছে আমার পিসি নেটওয়ার্ক অ্যাড্রেস, হ্যাঁ মানে হচ্ছে পিসি 0 যেটা, ওটার সাথে যে সুইচটা পিসি আছে। 0 সুইচ না তো, এটা হচ্ছে আমার ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে আমার এই যে এরিয়া, হ্যাঁ আমার এই এরিয়ার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে দিস ওয়ান। ওকে, তার মানে তাহলে তো আমার অ্যাক্টিভ এই রাউটারে এরিয়ার ভিতরে যত কিছুই কানেক্টেড হবে সব কি এই নেটওয়ার্কের আন্ডারে কানেক্ট হবে। তো আমি এই কারণে এই নেটওয়ার্কটাকে, যেহেতু এখানে আমার এখন অন্য কোনো নেটওয়ার্ক নেই, আপনাদেরকে জাস্ট সিম্পলি বোঝানোর জন্য, এটা হচ্ছে এই প্র্যাকটিসটা করার জন্য। নরমালি আইএসপি আমার দিকে কি করে, সামারি করে, আমার দিক যত রাউট থাকে সবগুলোকে সামারি করে সামারি নেটওয়ার্কে রাউট করে। বাট এখানে তো আমার মাল্টিপল নেটওয়ার্ক নেই, এখানে একটাই নেটওয়ার্ক, তো এই কারণে একটা নেটওয়ার্ককেই ও পাস করে দিছে আমার দিকে, মানে স্ট্যাটিক টু এ স্পেসিফিক নেটওয়ার্ক করছি এখানে। ওকে স্যার, বাট আমরা করতেছি তো স্যার আইএসপি তে, রাইট? হ্যাঁ, আর আইএসপি তে তো আমরা এই কাজ করবোও না, কারণ আইএসপি তো আপনি কনফিগার করবেন না, এটা জাস্ট কি প্র্যাকটিস টেস্ট কেসের জন্য আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এইখানে তো আপনাদের কোনো কনফিগারেশন আসবে না, আপনারা কনফিগার করবেন এই লেভেল পর্যন্ত, এই লেভেলের বাইরে আপনারা আর কখনো কনফিগারেশনে তো যেতে পারবেন না। এতটুকু আপনার ইন্টারনাল নেটওয়ার্ক, সেই ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে আপনি কনফিগার করবেন, এর বাইরে তো আপনি কখনো হাত দিতে পারবেন না। বুঝতে পারছি? বুঝছি স্যার। আচ্ছা, সো এখন আমি এখানে জাস্ট আপনাদেরকে একটু টেস্ট কেস দেখানোর জন্য 192.168.10. let's say 100 আমার ইউজার আইপি, সাবনেট মাস্ক 192.168, 10.5 ইউজ করলাম আপাতত। 10.5 ইউজ করে পিং মারলাম 8.8.8.8, মানে পিং মারলাম, দেখি 10.5 দিয়ে আমি পিং করতে পারি কিনা। 10.5 দিয়ে আমি ডাটা পাচ্ছি। আবার রিকোয়েস্ট টাইম আউট গেল কেন? 10.5 দিয়ে আমি ডাটা পাচ্ছি। আচ্ছা, আমি যদি এখন গেটওয়েকে চেঞ্জ করে 10.10 করি, সেই ক্ষেত্রে দেখি কি অবস্থা হয়। এই জায়গায় পিং করলাম, 10.10 দিয়েও ডাটা যাচ্ছে, সো 10.5 দিয়েও ডাটা যাচ্ছে, 10.10 দিয়েও ডাটা যাচ্ছে। সো আমি দুইটাই ইউজ করতে পারতেছি, দুই পথেই আমার ডাটা পাস হচ্ছে। এটাকে যদি আমি একটু সিমুলেশন করেও দেখাই আপনাদেরকে,
আমি যদি একটু ইমেজ আকারে আপনাদেরকে সিমুলেশন করে দেখাই, এখন 10.10 দেওয়া আছে। সো 10.10 দিয়ে যদি ডাটা পাস করি, এখানে গেল 10.10 এ গেল, 10 দিয়ে আইএসপি হয়ে ঘুরে আবার চলে আসলো, রিসিভড সাকসেসফুল। আর যদি আমি এটাকে চেঞ্জ করে আবার 5 করে দেই, 5 করে দিয়ে যদি ডাটা সেন্ড করি, ডাটা গেল 5 এ গেল, 5 দিয়ে আসলো, ঘুরে আবার চলে আসলো। সো যখন যেটাকে দিচ্ছি তখন সেই পয়েন্টে ডাটা পাস হচ্ছে। সো এখন আমি আমার এই গেটওয়ে এই 10ও রাখতে চাচ্ছি না, 5ও রাখতে চাচ্ছি না, আমি গেটওয়ে রাখবো হচ্ছে 10.1, যেটা হচ্ছে আমার ভার্চুয়াল গেটওয়ে। কারণ আমি এখানে কি করব, এখানে আমি এইচএসআরপি কনফিগার করব। কারণ এখানে যদি কোনো একটা লিংক ডাউন হয়ে যায়, যাতে অটোমেটিক্যালি আমার ডাটা পাস হয়। কারণ এখন আমার এখানে গেটওয়ে, সরি একটু আগে মনে করেন গেটওয়ে 5 দেওয়া ছিল, ওকে। সো আমার এই লিংকটা, মানে এই যে ডিভাইসটা ডাউন হয়ে গেছে, মানে এই লিংকটা ডাউন হয়ে গেছে। তো যেহেতু এই লিংকটা ডাউন হয়ে গেছে, এখন যদি আমি এখান থেকে ডাটা সেন্ড করি, আমার ডাটা সুইচে আসতেছে, সুইচে এসে এই গেটওয়েতে যাচ্ছে এবং দেখতেছে এটা তো আমার গেটওয়ে না, এটা তো 5 না। সো এখানে প্যাকেট ড্রপ হয়ে যাচ্ছে, এদিকে আর যাচ্ছে না। সো এখান থেকে বের হওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটা যাতে অটোমেটিক্যালি সুইচ করতে পারে, ও অটোমেটিক্যালি যেন ডাটা পাস করতে পারে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, যে সেটা আমরা কিভাবে করতে পারি। এটা করার জন্যই আমাদের প্রোটোকল হচ্ছে এইচএসআরপি। তো এটা আমরা কিভাবে কনফিগার করব, এটা কনফিগার করার জন্য আমাকে মানে যেই ইন্টারফেসে আমার গেটওয়েটা আছে সেই ইন্টারফেসে ঢুকতে হবে। ইন্টারফেস হচ্ছে G000 এই ইন্টারফেসে ঢুকলাম এখানে। তো এইচএসআরপি এর কমান্ড হচ্ছে, মানে কিওয়ার্ড হচ্ছে স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই, ওকে। দেন এখানে একটা গ্রুপ নাম্বার দিতে হয়, যে কোন গ্রুপের জন্য আপনি স্ট্যান্ড বাইটা করতেছেন। লেটস সে আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে 1, স্ট্যান্ড বাই 1, ওকে। নাও এখানে আমি যে ভার্চুয়াল আইপিটা দিতে যাচ্ছি, সেই আইপি অ্যাড্রেস স্ট্যান্ড বাই 1 ভার্চুয়াল আইপিটা, এই আইপিটা আমি প্রোভাইড করব। সো স্ট্যান্ড বাই 1 আইপি 192.168.10.1, যেটা আমার ভার্চুয়াল আইপি। সো স্ট্যান্ড বাই 1 আইপি দিয়ে আইপি অ্যাড্রেস ডান। স্ট্যান্ড বাই 1 প্রিএম্পশন এনেবল করলাম। এখন এই রাউটারটাকে আমি অ্যাক্টিভ রাউটার রাখতে চাচ্ছি। সো যেহেতু ওকে আমি অ্যাক্টিভ রাখতে চাচ্ছি, সো ওর প্রায়োরিটি আমাকে আইদার ইনক্রিজ করে দিতে হবে, আর ওর প্রায়োরিটি আমাকে, মানে এর প্রায়োরিটিকে ডিক্রিজ করে দিতে হবে। সো কোনটা করব, এর প্রায়োরিটিকে বাড়াবো না এটাকে কমাবো, কোনটা চান? অ্যাক্টিভের প্রায়োরিটি স্যার বাড়াইলেই সুবিধা। তাহলে স্ট্যান্ড বাই 1 প্রায়োরিটি লেটস সে 110, তো বাড়াই দিলাম। এটা অলরেডি অ্যাক্টিভ মোডে, যে স্ট্যান্ড বাই অ্যাক্টিভ মোডে চলে আসছে, ঠিক আছে। নাও হচ্ছে কনফিগার করবো আমরা ব্যাকআপ। যখন আমরা প্রায়োরিটি বাড়াই দিলাম, ও অ্যাক্টিভ মোডে চলে আসছে, এখন এটাকে আমরা কনফিগার করবো ব্যাকআপ হিসাবে। সো এনেবল কনফিগ টার্মিনাল ইন্টারফেস G000, যে ইন্টারফেসে আমার আইপিটা আছে, স্ট্যান্ড বাই সেম গ্রুপ, যেহেতু একই গ্রুপের থাকবে, আইপি ভার্চুয়াল আইপিটা সেম আইপি 192.168.10.1, স্ট্যান্ড বাই 1 প্রিএম্প। এখানে আর প্রায়োরিটি চেঞ্জ করার দরকার নেই, কারণ ও তো 100 আর ওইটা হচ্ছে 150 বা 110। সো ও অলরেডি অ্যাক্টিভ মোডে আছে, আর এটা চলে আসছে ব্যাকআপ মোডে। শেষ। এই যে স্ট্যান্ড বাই মোডে চলে আসছে, এন্ড দিস ওয়ান অ্যাক্টিভ মোডে। ডান। স্যার এখন হ্যাঁ বলেন, এখন হচ্ছে এখানকার এই যে গেটওয়েটা, ভার্চুয়াল গেটওয়েটাকে চেঞ্জ করে ভার্চুয়াল গেটওয়েটা বসে দিতে হবে 10.1। বলেন। স্যার মনে করেন যে স্যার, যে আমি যে অ্যাক্টিভ যে রাউটার যেটা, সেটাকে হ্যাঁ। আমি প্রায়োরিটি বাড়াইয়া দিচ্ছি। দ্যাট হ্যাঁ। মিন্স কি স্যার, ওই যে সুইচ জিরোর সাথে যে অ্যাক্টিভ যে রাউটারটা আছে, সেটা কি কখনো তাহলে আর ড্রপ হবে না? না না, ড্রপ হবে না তা না, এটাকে অ্যাক্টিভ করে দেওয়া আছে, মানে হচ্ছে
এইটাই যে আমাদের এখন এই দুইটা রাউটারের ভিতরে ও হচ্ছে অ্যাক্টিভ রাউটার হিসেবে কাজ করবে, মানে সব ডাটা ওর থ্রুতেই পাস হবে। আমরা এই যে এখানে ভার্চুয়াল গেটওয়ে যে 1 দিয়ে দিলাম, এই হ্যাঁ ভার্চুয়াল গেটওয়ে 1 দেওয়ার কারণে এখন অলওয়েজ ডাটা ওর থ্রুতেই পাস হবে। না, সেটা আমি বুঝছি স্যার। আপনি তাহলে যেটা বলছেন, মানে আগে যেভাবে দেখাইছেন না যে স্যার মনে করেন ডাউন হয়ে গেছে, কানেকশন লুজ, মানে হ্যাঁ, সুইচ তো মানে তাইলে এই জিনিসটা আর হবে না যখন আমি তার প্রায়োরিটি বাড়ায় দিচ্ছি, মানে সে কখনোই তাইলে আর ইয়ে হবে না, কানেকশন অফ হবে না, এটাই তো কেন বুঝাচ্ছে। কানেকশন হবে না? না, এটা বুঝাতে চাই না, প্রায়োরিটি বাড়াই দিয়ে বুঝাতে চাইছি ও অ্যাক্টিভ রাউটার। প্রায়োরিটি বাড়াই দিয়ে বলতেছি যে এ হচ্ছে প্রাইমারি রাউটার, সো সব সময় ডাটা এই প্রাইমারি রাউটার দিয়ে পাস করবা। আপনার তো নেটওয়ার্কে এখন দুইটা রাউটার আছে, আমি তো এখানে নাম লিখছি অ্যাক্টিভ আর ব্যাকআপ, সো নাম দিলাম না। এটার নাম হচ্ছে 1, এটার নাম ও, হচ্ছে 2। তো এখন আপনার নেটওয়ার্কে অ্যাক্টিভ রাউটার কোনটা? কে ওয়ান, প্রাইমারি রাউটার হবে? ওয়ান। যার প্রায়োরিটি বেশি সে হবে প্রায় অ্যাক্টিভ রাউটার। ওকে, বুঝছি স্যার। আপনাদের এই নাম লিখে দিলে দেখি বিপদ। না স্যার, মানে এখন মনে করেন স্যার আগের মতো করেন, ওয়ানই থাকলো, আমার ওয়ান হুম, থাকলো, এখন মনে করেন আপনি স্যার কানেকশনটা আগের মতো ইয়ে করেন, মানে একদম সরায় দেন, দেন। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখেন হ্যাঁ, এটাই দেখতে চাচ্ছি স্যার আমি। যে এদিকে এখন ডাটা পাস করতেছি, এখন যখন ডাটা সেন্ড করব, ডাটা আমার অ্যাক্টিভ রাউটার দিয়ে যাচ্ছে। যদিও আমার গেটওয়ে কত 1 দেওয়া, আমার গেটওয়ে 1 লেখা, ডাটা কিন্তু অ্যাক্টিভ দিয়ে গেছে, আসছে কোন দিক দিয়ে সেটা ম্যাটার না, গেছে কোন দিক দিয়ে, অ্যাক্টিভ দিয়ে। আচ্ছা, এখন আমি কি করলাম, এটাকে সরাই দিলাম। স্যার এইটাই আমি দেখতে যাচ্ছি। এবার ডাটা পাস করব, ব্যাকআপ দিয়ে সুন্দর মতন ডাটা চলে যাবে কোনো ও, ঝামেলা ছাড়া। এদিকে পাঠাইছে বাট ওদিকে আসে নাই, সব ব্যাকআপ দিয়ে ডাটা আমার কাছে চলে আসছে। বুঝছি স্যার, আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই দেখতে চাইছিলাম। আবার আমি তাই লিংক এস্টাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ বলেন। স্যার, এই যে সে যখন মানে ডাটাটা ট্রান্সফার করছে হোস্ট পিসি হুম, থেকে ডেস্টিনেশনে, এখন হুম, যখন আবার রিটার্ন করছে, আপনি বললেন যে রিটার্ন করতে দিক দিয়ে করছে সেটা ডাজন্ট ম্যাটার, বাট হুম। যেহেতু আমরা দেখছি যে সে মানে স্ট্যান্ড বাই দিয়ে বা ব্যাকআপটা দিয়ে হচ্ছে রিটার্নটা করছে, তাহলে তো হুম। স্যার মানে সামথিং এ লিটল বিট কাজ আপনার স্ট্যান্ড বাই থাকা অবস্থায় রাউটার কাজ করতেছে, মানে একেবারে না, বেকার পড়ে থাকতেছে একেবারেই এরকম। আইডল থাকে না, একেবারেই আইডল থাকে না। এটা হচ্ছে এখানে মানে এটা তো সিমুলেটর, ওকে। হুম, সিমুলেটরে হুম, তো একদম আইডেন্টিক্যাল সিনারিওকে রান করা পসিবল না। ইন রিয়েল লাইফ কেসে এটা অলওয়েজ আপনার এই এখানে হচ্ছে রাউটিং প্রায়োরিটি কিছু থাকে, মানে যে এই আইএসপি রাউটার আমরা যখন ইন ডিটেলস রাউট করতে যাব, সো এটা আপনার অ্যাক্টিভ পয়েন্ট দিয়ে এটা আসবে সব সময়, ওকে যেটা ওকে। আপনার ব্যাকআপ পয়েন্ট দিয়ে আসবে নাথিং লাইক দ্যাট, এটা অ্যাক্টিভ পয়েন্ট দিয়েই আসবে। ইন সাম কেসেস হয়তো কোনো একটা ক্যালকুলেশনের কারণে প্যাকেটটা আপনার ব্যাকআপ দিয়ে আসবে, সেটা হচ্ছে কি ইন সাম কেসেস, নট আচ্ছা আচ্ছা। অলওয়েজ। বুঝতে পারছি? জি স্যার। সো এই যে আবার ডাটা এস্টাবলিশ করলাম, এটা আবার আমাদের এই পয়েন্ট দিয়ে ঘুরে ঘুরে আসবে। সো এটাই হচ্ছে আমাদের এইচএসআরপি বা হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল। সো এইচএসআরপি এর কমান্ডার ওরকম ভাবে দেওয়ার দরকার আছে? আপনার ইসের মধ্যে লগ ফাইলের ভিতরে কমান্ড পেয়ে যাবেন। সো আমি আর সেপারেট ভাবে কমান্ডটা দিলাম না, লগ ফাইলটাই দিয়ে দিব, লগ ফাইলটা দেখে নিয়েন। স্যার, ইয়েস। আমাদের মডিউল ওয়ানে ফাইনালি মানে একদম সব চ্যাপ্টার মডিউল পড়ানোর পরে ফাইনালি আমাদের একটা কমান্ড লাইনের টেক্সট ফাইল দিয়ে দিয়েছিলেন, অনেক গুছানো আর কি, মানে স্টেপ বাই স্টেপ এটা করছি ওটা করছি। স্যার, এই মডিউলে কি আমরা সেরকম কোনো কমান্ড লাইনের একটা টেক্সট ফাইল পেতে পারি বা পাবো? ফুল একটা, আপনাদের তো সবগুলো আলাদা আলাদা করে দিচ্ছি না, সবগুলোকে আপনি তো একবারে এক জায়গায় নিয়ে আসলেই তো হয়ে যায়। এখানে আলাদা আলাদা করা তো আমার কাছে ভাবে নাই, বাট আচ্ছা ঠিক আছে, করে দিব না, সবগুলোকে একবার এক জায়গায় কপি পেস্ট করেই তো করে দেওয়া, স্যার, আমি করে দেওয়া নিজেরা করে নেওয়া একই কথা।
বুঝতে পেরেছি স্যার, মানে মডিউল 1 এ ওরকম যেরকম ভাবে ভাবে অ্যাকচুয়ালি বলছিলেন, নাই, ওরকম ভাবে মডিউল 1 এ তো একটাই ল্যাব ছিল, যেটার মধ্যে একটার ভিতরে আমরা সব করেছি। এখানে তো আর একটা ল্যাব নাই, এই কারণে ওরকম ভাবে মানে কোনো ক্লাসেই আমি ওইভাবে ওটা দেই নাই, ও বিকজ আচ্ছা, অফ বুঝতে প্রতিটা পেরেছি। কমান্ডেরই মানে প্রতিটা ক্লাসেরই ইন্ডিভিজুয়াল কমান্ড থাকে। সো ইন্ডিভিজুয়াল কমান্ড তো আপনাদেরকে আমি লিখে দিয়ে দিই বা দিয়ে দিই, অথবা বলি যে মডিউলের ভিতরে লিখে দেওয়া আছে, কোনো মানে কোনো না কোনো এক জায়গায় কমান্ড গুলো অ্যাভেলেবেল আছে, সেটা আপনাদেরকে বুঝায় বলে দেই। ঠিক আছে, কোনো কোনো সময় কমান্ড গুলোকে আমি লিখে দেই আপনাদের বেনিফিটস এর জন্য, কোনো কোনো সময় দেই না, শুধু লক ফাইলটা দিয়ে দেই। বাট আলটিমেটলি সব কমান্ড কিন্তু মডিউলের ভিতরেই আছে। সো আপনারা চাইলে জাস্ট কপি পেস্ট করে একটা টেক্সট ফাইল বানায় নিতে পারেন। আর এটাও যদি আপনাদের কাছে খুব কঠিন মনে হয় বলিয়েন, আমি লিখে দিব না এক জায়গায় কপি পেস্ট করে। স্যার কঠিন না, জাস্ট জিজ্ঞেস করলাম আর কি স্যার। স্যার সমস্যা নাই, সমস্যা নাই, ইয়েস। মডিউল 1 এ তো স্যার আমাদের একটা পরীক্ষা ছিল, মানে একটাই ল্যাব ছিল, একটাই এম, আপনি একটাই টোপোলজি দিয়েছেন, আমরা কনফিগার করছি। স্যার হুম, 2 এ কয়টা থাকতে পারে? টুয়ে কয়টা মিন্স, টুয়ে তো প্রতিটা চ্যাপ্টারই টপোলজি আছে, প্র্যাকটিস করেন না এখন পর্যন্ত? উম, মানে ওই টোপোলজি স্যার মানে পরীক্ষার জন্য কয়টা কয়টা দিবেন? পরীক্ষার জন্য তো একটাই থাকবে, একটা টপোলজির ভিতরে সব থাকবে। সিরিয়াসলি স্যার পারবো তো? প্র্যাকটিস করলে পারবেন। মানে টপোলজি লেটস সে খুব বিদঘুটে চেহারার একটা বিশাল বড় টপোলজি আছে, অনেক বড়, বাট ওখানে ছোট ছোট সেগমেন্ট করা। মনে করেন ওই টপোলজির ভিতরে এরকম একটা ছোট্ট একটা পোর্শন আপনাকে এখানে এইচএসআরপি করতে হবে, ওই টপোলজির এই পাশে ছোট্ট একটা পোর্শনে আপনাকে ডিএসসিপি করতে হবে, বাট সবগুলো এক্সট্রা আরেকটার সাথে কানেক্টেড, কিন্তু কাজ তো প্রতিটা সেগমেন্টে আলাদা আলাদা করে ছোট ছোট কাজ করতে হবে। বুঝছি তো স্যার। আমাদের এই যে মডিউল 1 এর মতো এখানেও কি একটা প্র্যাকটিস ফাইল দিবেন আপনার সবগুলো মডিউল মিলিয়ে? না, সবগুলো মিলে এটাতে এরকম ভাবে প্র্যাকটিস ফাইল বানানো নেই, কারণ এটা অনেক বিশাল, তো এটা নিয়ে প্র্যাকটিস ফাইল বানানো একটা হ্যাসেল। সো এখানে এই কারণে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস ফাইল, যেটা আপনাদের ফাইলস এর আন্ডারে দেওয়া আছে, সো ওখান থেকে ডাউনলোড করে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গুলো কমপ্লিট করবেন। ওটা কমপ্লিট করলেই বড়টা আপনি করতে পারবেন। বড়টার ছোটটার ভিতরে কোনো পার্থক্য নাই, কারণ ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে জাস্ট একটা কেবল দিয়ে আরেকটা কেবল দিয়ে একটা আরেকটার সাথে কানেক্ট করে দেওয়া আছে, এই কারণেই বড় হয়ে গেছে। বাট আলটিমেটলি বড়টার ভিতরে তো ছোট ছোট সেগমেন্টই করা। So আপনি ছোট ছোট সেগমেন্ট গুলোই প্র্যাকটিস করেন, তাহলেই হবে। তো স্যার আমাদের অফলাইন এক্সামের জন্য ওইটা তো ওই বড় অনলাইন স্কিল একই এক্সামের রকম মতোই, থাকবে, একই রকম থাকবে। তো ওইটা দিয়েও প্র্যাকটিস করা যাবে সেক্ষেত্রে। হুম হুম হুম, সমস্যা নেই। তো ওইখানে আপনাদের আপনার এই মোস্ট যে প্রবাবলি মডিউল 2 তে কোনো অফলাইন হবে না, মডিউল 2 তে আপনাদের দুইটা অনলাইন পরীক্ষা হবে। ও আচ্ছা স্যার, স্যার এখানে বিষয় আপনার এই যে নেট একাডে আপনার হুম এই যে কিছু এই যে আপনার স্কিল এক্সাম নাকি একটা কিছু আছে, এই যে আপনার আইটিএন প্র্যাকটিস পিটি স্কিল অ্যাসেসমেন্ট, এস আর হুম, ডাব্লিউ প্র্যাকটিস পিটি স্কিল ওগুলাই অ্যাসেসমেন্ট, আপনাদের অনলাইন স্কিল এক্সাম, এগুলো কি এক্সাম? ওগুলাই আপনাদের অনলাইন স্কিল এক্সাম। আচ্ছা, আমি তো ভাবছি প্র্যাকটিস। তার নাম প্র্যাকটিস, বাট ওটা হচ্ছে অনলাইনের জন্য আর কি। অনলাইন প্র্যাকটিস স্কিল এক্সাম, ওইটাই আপনাদের অনলাইন পরীক্ষা ফাইনাল। আচ্ছা ক্লিয়ার তাইলে? সো এই তো, এই হচ্ছে